আমরা অলরেডি বোথ সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই অফ হার্ট সম্বন্ধে জেনেছি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাইয়ের মধ্যে হুইচ ইজ মোর ডমিনেন্ট টু দ্য হার্ট। অর্থাৎ তাহলে এই হার্টের যে নর্মাল বিট হচ্ছে এখানে সিম্প্যাথেটিক ফাইবারটা বেশি ডমিনেন্ট নাকি প্যারাসিম্প্যাথেটিক ফাইবারটা বেশি ডমিনেন্ট, তাহলে সেটা আমরা কিভাবে জানবো। ধরে নিলাম একজন এভারেজ হার্ট রেট কত হয় 70 বিটস পার মিনিট। তাহলে হার্ট রেট 70 বিটস মানে এই দেখো এখানে সিম্প্যাথেটিক সাপ্লাইও রয়েছে এবং প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাইও রয়েছে। সিম্প্যাথেটিক সাপ্লাই বা স্টিমুলেশন কি করতে চাইছে, হার্ট রেটটাকে বাড়াতে চাইছে, কিন্তু প্যারাসিম্প্যাথেটিক আবার কি করতে চাইছে, হার্ট রেটটাকে কমাতে চাইছে। এবং হার্ট রেট নর্মাল কন্ডিশনে রয়েছে আমার 72 বিটস পার মিনিট। এখন হচ্ছে আমি দুটোকেই কাট করে দিলাম, বোথ দ্য সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক ফাইবার্স আর কাট। তাহলে এখন কি হবে, হার্ট এবারে কি নিজস্ব রিদিমে বিট করতে চাইবে, সেই বিটটা কত, সেই বিটটা কিন্তু 72 আর হয় না, সেই বিটটা কিন্তু বাড়তে থাকে, বাড়তে বাড়তে কত হয়ে যায় 100 বিটস পার মিনিট। অর্থাৎ হার্টে যখন সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই থাকে না তখন হার্ট রেট হয়ে যায় 100 বিটস পার মিনিট। তার মানে আমি বলতে পারি যে নর্মাল কন্ডিশনে যখন সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক বোথ নার্ভস আর সাপ্লাইড, সেখানে কিন্তু প্যারাসিম্প্যাথেটিক ফাইবার্স আর মোর ডমিনেন্ট। যদি না বুঝতে পারো তাহলে আরেকবার সহজ করে বলছি। তাহলে এখন একটা হার্ট রেট হয়েছে 100 বিটস পার মিনিট এবং এই কন্ডিশনে প্যারাসিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক সাপ্লাই কিন্তু নেই। এরপরে ধরলাম এই নার্ভগুলোকে আমি আবার অ্যাটাচ করে দিলাম, তাহলে এখন কিন্তু হার্ট ইজ সাপ্লাইড বাই বোথ প্যারাসিম্প্যাথেটিক অ্যান্ড সিম্প্যাথেটিক নার্ভ। তাহলে কি হবে, হার্টের যদি দুটোরই এফেক্ট একই থাকে তাহলে হার্ট রেট 100 বিটস পার মিনিটই থাকবে, কিন্তু যখনই দুটো নার্ভ কানেক্টেড হয়ে যাচ্ছে হার্ট রেট কত হয়ে যাচ্ছে 72 বিটস পার মিনিট। তার মানে কমে যাচ্ছে, কারণ দেখো আমি তো দুটোই অ্যাটাচ করেছি, প্যারাসিম্প্যাথেটিক ফাইবারও আমি অ্যাটাচ করেছি, সিম্প্যাথেটিক ফাইবারও আমি কানেক্ট করে দিয়েছি। তাহলে হার্ট রেট কমে যাচ্ছে মানে প্যারাসিম্প্যাথেটিকের ডমিনেন্টটা বেশি থাকে, ওই জন্য কি হচ্ছে 100 থেকে কমিয়ে কমিয়ে হার্ট রেটটাকে 72-তে নিয়ে চলে আসে। তার মানে আমি বলতে পারি ইন নর্মাল কন্ডিশন প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন অর ভেগাল টোন ইজ গ্রেটার দেন দ্য সিম্প্যাথেটিক টোন। বুঝতে পেরেছো, এটা কিন্তু ভাইভাতে প্রশ্ন করা হয়। এখন তাহলে আগের ক্লাসে আমরা জেনেছিলাম যে সিম্প্যাথেটিক স্টিমুলেশনে হার্টের কিভাবে এফেক্ট হয় এবং প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশনে হার্টের উপর কিভাবে এফেক্ট হয়। এখন আজকে জানবো তাহলে এই যে হার্টের যেসব আর্টারি বা ভেন বা ক্যাপিলারিগুলো রয়েছে সেটা কিভাবে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভ দ্বারা কন্ট্রোল হয়। তাহলে প্রথমে জানবো ভেসো কনস্ট্রিকশন কিভাবে হয়। ভেসো কনস্ট্রিকশন মানে বোথ আর্টেরিয়াল কনস্ট্রিকশন অ্যান্ড ভেনো কনস্ট্রিকশন। ভেসোকনস্ট্রিকশন মেনলি হয় ডিউ টু দ্য সিম্প্যাথেটিক স্টিমুলেশন। সিম্প্যাথেটিক স্টিমুলেশন আমি অলরেডি বলেছিলাম যে সিম্প্যাথেটিক ফাইবারগুলো দে অরিজিনেট ফ্রম দ্য T1 টু L2 স্পাইনাল সেগমেন্ট, এবং তার মধ্যে T1 থেকে T5 যেটা ছিল দিস ফাইবার মেনলি সাপ্লাই টু দ্য হার্ট। কিন্তু এই T1 থেকে L2 পর্যন্ত যে আমার সিম্প্যাথেটিক ফাইবারগুলো অরিজিনেটেড হচ্ছে দিস ফাইবার অল সাপ্লাই টু দ্য ব্লাড ভেসেল। তার মানে এই যে ব্লাড ভেসেলগুলো রয়েছে এই ব্লাড ভেসেলগুলো যে সিম্প্যাথেটিক ফাইবার দ্বারা সাপ্লাইড হয়, এই সিম্প্যাথেটিক ফাইবারগুলো অরিজিনেট করে কোথায়, T1 থেকে L2 স্পাইনাল সেগমেন্টের মধ্যে। বুঝতে পেরেছো। এখন তাহলে ভেসো কনস্ট্রিকশন কিভাবে হয়। ভেসো কনস্ট্রিকশন হওয়ার জন্য যেটা করতে হয় সিম্প্যাথেটিক স্টিমুলেশন। তাহলে এই ফাইবারগুলো থেকে যদি সিম্প্যাথেটিক স্টিমুলেশন হয় তাহলে সিম্প্যাথেটিক স্টিমুলেশন হলে কি হবে, এবং এখানে আমরা জেনেছিলাম এগুলো ছিল গ্যাংলিয়ন এবং এগুলো হচ্ছে কি গ্যাংলিয়ন, দিস আর দ্য প্যারাভার্টিব্রাল গ্যাংলিয়ন। বেসিক্যালি এটা যদি ভার্টিব্রা হয়, ভার্টিব্রাল প্যারালালি থাকে, এগুলোকে বলা হচ্ছে প্যারাভার্টিব্রাল গ্যাংলিয়ন। এবং প্যারাভার্টিব্রাল গ্যাংলিয়নের আগে যে ফাইবারগুলো হচ্ছে এগুলো হচ্ছে আমার প্রি গ্যাংলিয়নিক ফাইবার হুইচ সিক্রেট কি অ্যাসিটাইলকোলিন which now act on the nicotinic receptor, and postganglionic fiber, these are the long fiber, and postganglionic fiber secrete norepinephrine, and now norepinephrine now act with the adrenergic receptor। এই কনসেপ্টটা তোমরা জেনেছিলে। এখন তাহলে সিম্প্যাথেটিক স্টিমুলেশন যদি হয় পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার থেকে কি সিক্রেটেড হয়, নর অ্যাড্রিনালিন অর নরএপিনেফ্রিন। এই নরএপিনেফ্রিন যদি সিক্রেটেড হয় তাহলে ধরে নিলাম এই যে ফাইবারগুলো রয়েছে দিস পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার অলসো সাপ্লাই টু দ্য গ্রেট আর্টারি, অলসো সাপ্লাই টু দ্য আর্টেরিওল অ্যান্ড স্মল আর্টারি, মেনলি আর্টেরিওলকে সাপ্লাই করে। তাহলে সিম্প্যাথিক যদি স্টিমুলেশন হয় এইখানে যে ফাইবারগুলো রয়েছে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার ইট উইল সিক্রেট নরএপিনেফ্রিন, আর নরএপিনেফ্রিন সিক্রেট হলে কি হবে, আমার যে আর্টেরিওলগুলো রয়েছে আর্টেরিওলের কি হবে, আর্টেরিয়াল কনস্ট্রিকশন হবে।
তাহলে আর্টেরিয়াল যদি কনস্ট্রিকশন হয় ব্লাড ফ্লো কি ইজিলি হবে? হবে না। কারণ কি, এইগুলো তো ন্যারো হয়ে যাচ্ছে। তাহলে কি হবে? পেরিফেরাল রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে, এবং পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি বাড়ে তাহলে কি হবে? আপটা লোড বাড়বে, এবং তার সাথে কি হবে? আমার ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়বে। সো পেরিফেরাল রেজিস্ট্যান্স কজেস ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ইনক্রিজমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে সিম্প্যাথিক স্টিমুলেশন কি সব আর্টেরিয়ালগুলোকে কনস্ট্রিক্ট করে দেয়, নাকি পার্টিকুলারলি কিছু আর্টেরিয়াল আছে যেগুলোকে কনস্ট্রিক্ট করে দেয়? পার্টিকুলারলি যদি বলা যায় স্কিন, স্কেলিটাল মাসেল এবং স্প্ল্যাঞ্চনিক আর্টেরিয়ল, এই যে আর্টেরিয়ালগুলো রয়েছে বললাম, যেসব অর্গান আর্টেরিয়ালগুলো, এইগুলোকে পার্টিকুলারলি ন্যারো করে দেয়। তাহলে এমার্জেন্সি কন্ডিশনে বা সিম্প্যাথেটিক স্টিমুলেশনে এই আর্টেরিয়ালগুলো যদি ন্যারো হয়ে যায়, অর্থাৎ এই অর্গানগুলোতে যদি ব্লাড না আসে, তাহলে ওই ব্লাডটা কোথায় চলে যাবে? ওই ব্লাডটা ফ্লো হয়ে হার্টে যাবে এবং ব্রেনে যাবে, অর্থাৎ দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট অর্গান। ব্যাপারটা বোঝা গেছে? সো আর্টেরিয়াল কনস্ট্রিকশন হলে কি হয় আমরা জানলাম। এরপরে সিম্প্যাথিক স্টিমুলেশন দিলে কি হয়? এই যে ভেনগুলো রয়েছে, এই ভেনাসেরও কনস্ট্রিকশন হয় বা ভেনো কনস্ট্রিকশন হয়। তাহলে ভেনো কনস্ট্রিকশন যদি হয় তাহলে কি হবে? ভেনাস ক্যাপাসিটেন্সটা কমে যাবে, ভেনাস ক্যাপাসিটি। তাহলে ভেনাস ক্যাপাসিটি কমে যাবে। ভেনাস ক্যাপাসিটি কমলে কি হবে? ভেনাস রিটার্নটা বাড়বে, কারণ এটার ক্যাপাসিটি কমে গেছে। তাহলে ভেনাস রিটার্ন যদি বাড়ে, ইনক্রিজ ভেনাস রিটার্ন বাড়লে ডেফিনেটলি কি হবে? যে এক্সট্রা ব্লাড আছে সেই ব্লাডটা কোথায় যাবে? লাংসে যাবে, এবং লাংস থেকে ওই ব্লাডটা কোথায় আসবে? লেফট অ্যাট্রিয়াম থেকে আসবে লেফট ভেন্ট্রিকেলে। তাহলে কি হবে? লেফট ভেন্ট্রিকেলের এন্ড ডায়াস্টোলিক ভলিউমটা ইনক্রিজ করবে, এবং এন্ড ডায়াস্টোলিক ভলিউম যদি বেশি হয় তাহলে ডেফিনেটলি মনে আছে তাহলে কি হবে? তোমার স্ট্রোক ভলিউম বাড়বে, এবং স্ট্রোক ভলিউম বাড়লে কি হবে? কার্ডিয়াক আউটপুট বাড়বে। এবং কার্ডিয়াক আউটপুট বাড়াটা কেন গুরুত্বপূর্ণ? কারণ সিম্প্যাথিক স্টিমুলেশন হয়েছে, স্কিন, স্কেলিটাল মাসেল বা স্প্ল্যাঞ্চনিক যে অর্গানগুলো রয়েছে সেখানে ব্লাড সাপ্লাইটা কমে গেছে, কিন্তু কার্ডিয়াক আউটপুট বাড়ানোর মাধ্যমে এই এক্সট্রা ব্লাডটা তাহলে এখন কোন অর্গানে যাবে? এই এক্সট্রা ব্লাডটা বা কার্ডিয়াক আউটপুট বাড়ার জন্য এই ব্লাডটা এখন কি ব্রেনে যাবে? এই ব্লাডটা এখন হার্টে যাবে, বিকজ ব্রেন অ্যান্ড হার্ট আর দ্য মোর ইম্পর্টেন্ট অর্গান। ক্লিয়ার হয়েছে? এরপরে জানবো তাহলে ভেসোডাইলেশন কিভাবে হয়। সিম্প্যাথেটিক স্টিমুলেশন দিলে আর্টেরিয়াল কনস্ট্রিকশন হয়, ভেনো কনস্ট্রিকশন হয়, এবং এর মাধ্যমে কি হয়? কার্ডিয়াক আউটপুট বেড়ে যায়, এবং কার্ডিয়াক আউটপুট বাড়াটা বেশি গুরুত্বপূর্ণ ফর সার্ভাইভ। এখন হচ্ছে তাহলে ভেসোডাইলেশন কিভাবে হয়। ভেসোডাইলেশন জানতে গেলে জানতে হবে এই যে পেরিফেরাল ব্লাড ভেসেলগুলো ছিল এগুলো কি ছিল? অল আর সাপ্লাইড বাই দ্য সিম্প্যাথেটিক নার্ভ ফাইবার, কিন্তু প্যারাসিম্প্যাথিক নার্ভ ফাইবার ডাজ নট সাপ্লাই টু দ্য পেরিফেরাল ব্লাড ভেসেল। তাহলে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই কিন্তু পেরিফেরাল ব্লাড ভেসেলে থাকে না। তাহলে এগুলো কিভাবে ডাইলেটেড হয়? এটা ডাইলেশন হয় সিম্প্যাথেটিক স্টিমুলেশনটাকে বদলে যদি আমি সিম্প্যাথেটিক ইনহিবিশন করে দিই, অর্থাৎ তাহলে কি হবে? আমার আর নরএপিনেফ্রিন রিলিজ হবে না। এই এন্ডে কি রিলিজ হচ্ছিল? নরএপিনেফ্রিন রিলিজ হচ্ছিল, যেটা কি করছে? আর্টেরিয়াল কনস্ট্রিকশন করছিল, বা যেটা আমার ভেনাস কনস্ট্রিকশন করছিল। তাহলে আমি যদি সিম্প্যাথেটিক ইনহিবিশন করে দিই তাহলে কি হবে? এখান থেকে আর কোনো নরএপিনেফ্রিন রিলিজ হবে না, এবং নরএপিনেফ্রিন যদি রিলিজ না হয় তাহলে কি হবে? আমার আর্টেরিয়াল ডাইলেশন হবে এবং ভেনাস ডাইলেশন হবে। এটা হলো আমার মেন মেকানিজম যে কিভাবে পেরিফেরাল ব্লাড ভেসেলগুলো ডাইলেটেড হয়। এরপরে আর তিনটে কারণ তোমাকে জানতে হবে। একটা হচ্ছে সিম্প্যাথেটিক কোলিনার্জিক ভেসোডাইলেটর সিস্টেম। সিম্প্যাথেটিক কিন্তু কোলিনার্জিক, সিম্প্যাথেটিক তো কোলিনার্জিক হয় না, কিন্তু এখানে কিছু এক্সেপশন রয়েছে। সিম্প্যাথেটিক কোলিনার্জিক ভেসোডাইলেটর সিস্টেম, তাহলে এর পাথওয়েটা যদি আমি দেখি, এই পাথওয়েটা স্টার্ট ফ্রম দ্য সেরিব্রাল কর্টেক্স, এবং সেরিব্রাল কর্টেক্স থেকে এরপরে ফাইবার কোথায় চলে আসে? হাইপোথ্যালামাসে, এবং সেখান থেকে আসে মিড ব্রেনে। বাট মিড ব্রেনে এসে কিন্তু ইট ডাজ নট সাপ্লাই ফাইবার টু দ্য ভেসোমোটর সেন্টার, অর্থাৎ মিড ব্রেন থেকে কিন্তু ভেসোমোটর সেন্টারে কোনো ফাইবার কিন্তু যাবে না, এবং মিড ব্রেন থেকে ওই ফাইবারটা এরপরে কোথায় আসবে? যে স্পাইনাল কর্ড ছিল, স্পাইনাল কর্ড সেগমেন্টে আসবে, অ্যাজ লাইক আদার সিম্প্যাথেটিক ফাইবার, এবং স্পাইনাল কর্ড সেগমেন্ট থেকে এরপরে ফাইবার কোথায় আসবে? আমার ভেনে আসবে এবং আর্টেরিয়ালও আসবে।
এবং এই পাথওয়েটাকে যদি আমি স্টিমুলেটেড করি, এই সিম্প্যাথেটিক পাথওয়েটা যদি আমার স্টিমুলেটেড হয়, তাহলে কিন্তু কি হয়, আর্টেরিয়াল ডাইলেশন হয়। নর্মালি এই যে সিম্প্যাথেটিক পাথওয়ে ছিল, এটাকে যদি আমরা স্টিমুলেটেড করি, কি হয়েছিল, আমার আর্টেরিয়াল কনস্ট্রিকশন হয়েছিল। কিন্তু এই সিম্প্যাথেটিক পাথওয়েটাকে যদি আমি স্টিমুলেটেড করি, তাহলে কি হবে, তাহলে কিন্তু আমার আর্টেরিয়াল ডাইলেশন হবে। এই পাথওয়েটাকে কি বলা হচ্ছে, সিম্প্যাথেটিক কলিনার্জিক ভেসোডাইলেটর সিস্টেম। and these fiber are not tonically active, and এটা কখন অ্যাক্টিভেটেড হয়, ডিউরিং এক্সারসাইজ অর ডিউরিং চাইল্ড বার্থ, এগুলোর ক্ষেত্রে। এরপরে যেটা জানতে হয় সেটা হলো প্যারাসিম্প্যাথেটিক ভেসোডাইলেটর নার্ভ। তাহলে একটু আগে আমি তোমাদের বললাম যে প্যারাসিম্প্যাথেটিক ফাইবারগুলো কিন্তু যে ব্লাড ভেসেল রয়েছে, পেরিফেরাল ব্লাড ভেসেল, সেখানে কিন্তু কোনো সাপ্লাই দেয় না। এক্সেপশন কিছু অর্গান রয়েছে, যেমন একটা হলো স্যাক্রাল আউটফ্লো প্যারাসিম্প্যাথেটিক ফাইবার। কি করে এটা, অর্থাৎ প্যারাসিম্প্যাথেটিক কিছু ফাইবার কোন ব্রাঞ্চ দিয়ে করে, স্যাক্রাল আউটফ্লো প্যারাসিম্প্যাথেটিক ফাইবার দিয়ে যে জেনিটেলিয়া রয়েছে, জেনিটেলিয়াকে সাপ্লাই করে। এবং জেনিটেলিয়াকে যদি সাপ্লাই করে, তাহলে প্যারাসিম্প্যাথেটিক যদি আমি স্টিমুলেশন দিই, প্যারাসিম্প্যাথেটিক কাজ কি হচ্ছে, সিম্প্যাথেটিকের অপোজিট। সিম্প্যাথেটিকের নর্মাল কাজ কি ছিল, ভেসো কনস্ট্রিকশন, এবং প্যারাসিম্প্যাথেটিকে যদি আমি স্টিমুলেটেড করি, তাহলে কি হবে, আমার ভেসো ডাইলেশন বা আর্টেরিয়াল ডাইলেশন। এবং এই প্যারাসিম্প্যাথেটিককে যদি আমি স্টিমুলেট করি, সেটা স্যাক্রাল আউটফ্লো প্যারাসিম্প্যাথেটিক ফাইবার দিয়ে করে কি হবে, যে জেনিটালি রয়েছে তার ব্লাড সার্কুলেশনটা বাড়িয়ে দেবে, অ্যান্ড ইট হেল্পস ইন দ্য ইরেকশন অফ জেনিটালিয়া। আরেকটা যেটা জানতে হবে, আরেকটা হয় ক্রেনিয়াল আউটফ্লো প্যারাসিম্প্যাথেটিক ফাইবার। এটা কাকে সাপ্লাই করে, যে আমার স্যালিভারি গ্ল্যান্ড রয়েছে, স্যালিভারি গ্ল্যান্ডকে সাপ্লাই করে। অর্থাৎ এখন যদি আমি প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন দিই, তাহলে এই পাথওয়ে দিয়ে করে কি হবে, আমার স্যালিভারি গ্ল্যান্ডের যে সার্কুলেশনটা রয়েছে, সেই সার্কুলেশনের আর্টেরিয়াল ডাইলেশন হবে, বা সেই সার্কুলেশনটাকে বাড়িয়ে দেবে। তার মানে আমরা এটা জানলাম যে সিম্প্যাথেটিকের ক্ষেত্রে পেরিফেরাল ব্লাড ভেসেলগুলো সাপ্লাই করে যেভাবে যতটা ইম্পর্টেন্ট ফাংশন করছিল বডির ক্ষেত্রে, প্যারাসিম্প্যাথেটিক ফাইবারগুলো কিন্তু সেইভাবে ততটা গুরুত্বপূর্ণ ফাংশনে কিন্তু পার্টিসিপেট করে না। এরপর আরেকটা লাস্ট যেটা জানতে হয় সেটা হচ্ছে ভেসো ডাইলেশন বাই অ্যাক্সন রিফ্লেক্স। জাস্ট নামটা জানলেই চলবে। তাহলে আমরা জানলাম ভেসো কনস্ট্রিকশন কিভাবে হয়, ভেসো ডাইলেশন কিভাবে হয়, এবং আমরা এটাও জানলাম যে নর্মাল কন্ডিশনে প্যারাসিম্প্যাথেটিক ফাইবার আর মোর ডমিনেন্ট দেন সিম্প্যাথেটিক ফাইবার টু দ্য হার্ট। ওকে, চলো, থ্যাংক ইউ।